আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতি মাসে 2 কোটি মানুষ টিকা পাবেন, 10% নেমে এসেছে করোনা শনাক্তের হার। চন্দ্রিমা উদ্যানে জিয়ার মৃতদেহ আছে কিনা জানতে ডিএনএ পরীক্ষার আহ্বান মুক্তিযুদ্ধ মন্ত্রীর, ক্ষোভ বিএনপির। মেয়াদ পূর্ণ হলেও টাকা ফেরত পাচ্ছে না পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা, হয়রানির অভিযোগ। এবং টি-20তে প্রথমবার নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এখন থেকে প্রতি মাসে 2 কোটি মানুষকে করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ফাইজারের 10 লাখ ডোজ করোনা টিকা গ্রহণ করে তিনি এ তথ্য জানান। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, প্রতিশ্রুতির বাকি টিকাও দ্রুত বাংলাদেশে পৌঁছাবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপহার দেয়া 10 লাখ ডোজ ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন বুধবার বিকেলে ঢাকায় এসে পৌঁছায়। -70 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি বিমানে ইউএসএআইডির সহায়তায় টিকাগুলো পাঠানো হয়। বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এগুলো গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে আর্ল মিলার বলেন, বাংলাদেশকে করোনা টিকা দিতে পেরে আনন্দিত যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে প্রতিশ্রুত বাকি করোনা টিকা চালান দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। করোনা মহামারী মোকাবেলায় আমেরিকা ও বাংলাদেশের একসাথে লড়ে যাওয়ার ধারাবাহিকতা চলতে থাকবে। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, কোভ্যাক্স থেকে 10 কোটি টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরেই দেশের বৃহৎ জনগোষ্ঠীকে টিকা দেয়া হবে। চলতি মাসে আগামী 1 তারিখ এই মাসে আমরা 2 থেকে 2.5 কোটি লোককে টিকা দিতে পারবো। কোভ্যাক্সের থেকে আমরা 10 কোটি ডোজ কনফার্ম করেছি। তার হয়তো এই বছরের শেষের দিকে আমরা নভেম্বর নাগাদ পাবো। আমরা আশা করি আগামী ডিসেম্বর জানুয়ারির ভিতরে ইনশাআল্লাহ আমাদের সব কিছু অনুকূলে থাকলে আমরা প্রায় 8 থেকে 9 কোটি লোককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবো। সচিব আরও জানান, জনগণের স্বাস্থ্যসেবা সহজ করতে আগামী সপ্তাহের মধ্যেই দেশে আরও 4000 চিকিৎসক নিয়োগ দেয়া হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশে বর্তমানে প্রায় 1,18,96,000 ডোজ করোনা টিকার মজুদ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ডক্টর শিরিন শারমিনের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উপস্থাপিত প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আগামী ডিসেম্বরের মধ্যে আরও 6 কোটি টিকা পাওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কুমিল্লার 7 আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনার মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়। কাজে তিনি সবসময় একটা আদর্শ নিয়ে চলতেন। আর সবচেয়ে বড় কথা, তিনি শুধু রাজনীতিবিদ না, তিনি অনেকগুলি বই যা থেকে মানুষের অনেক শেখার আছে। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালাম, এটাই সব থেকে দুঃখজনক। আর সবথেকে দুঃখজনক যে এই পার্লামেন্টে আমরা অনেক সদস্যকে হারালাম। অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং নিবেদিত প্রাণ সমাজসেবককে হারালো। প্রায় 3 মাস পর দেশে করোনা শনাক্তের হার 10% নেমে এসেছে, পাশাপাশি কমছে মৃত্যুর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় এ ভাইরাসে 79 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 26,274 জনে। এর মধ্যে 43 জন পুরুষ ও 36 জন নারী। সর্বোচ্চ 28 জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ 23 জন। মৃতদের মধ্যে 63 জনই 50 ঊর্ধ্ব। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় 30,294টি নমুনা পরীক্ষায় 3,062 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.11%।
জিয়াউর রহমানের সমাধিতে তার মরদেহ আছে কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, লাশ না থাকলেও বিএনপি সেখানে লোক দেখানো মাজার তৈরি করেছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে হঠাৎই উত্তপ্ত রাজনীতি। তার মুক্তিযোদ্ধার খেতাব, এমনকি কবরে তার মরদেহ আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। এবার জিয়ার ডিএনএ টেস্টের কথা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জিয়াউর রহমান সাহেব মারা যায়নি এই কথা বলিনি। হত্যাকারীরা সেই লাশ গুম করেছিল, সেই লাশ পায় নাই। কিন্তু বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন যে সেই লাশ পাওয়া গিয়েছে। তো ছবি দেখান, কারণ রাষ্ট্রপতি তো ছিলেন, যদু মধুর রামশ্যাম এই সেই তো ছিল না, তো তার তো একটা ডেড বডির ছবি থাকবে। বিএনপির মহাসচিব তিনি আরও চ্যালেঞ্জ করে বলেছেন যে তার পোস্টমর্টেম হয়েছে। পোস্টমর্টেম হলে কোন হাসপাতালে হয়েছে আমরা চ্যালেঞ্জ করি যে তাহলে আপনি ছবি দেখান। তা যদি না দেখাতে পারেন ডিএনএ টেস্ট করুন। যেখানে লাশ নাই সেখানে মিথ্যাচার করে সারা জাতিকে বিভ্রান্ত করবে, সেইটা না হোক, এইটার জন্য এই কথা বলা। সংসদ এলাকা থেকে জিয়ার কবর সহ নকশা বহির্ভূত সব স্থাপনা সরিয়ে নিতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। জিয়াউর রহমানের তথাকথিত কবর শুধু আমি বলিনি, যত আরো কিছু কবর আছে অবৈধভাবে দিয়েছে, জিয়াউর রহমানটা বোধহয় জায়েজ করার জন্য দিছে কিনা জানি না, শাহজি গৈরহদের যাদের কবর আছে সবগুলি সেই যত অবৈধ স্থাপনা এই ধরনের আছে সবগুলি অপসারণ করে নেন। বিএনপি নেতারা ইতিহাস বিকৃত করছেন বলেও অভিযোগ করেন তিনি। ইতিহাসের মিথ্যাচার না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মানুষদের সম্মান জানা। জিয়াউর রহমান বীর উত্তমের সমাধি নিয়ে যারা প্রশ্ন তোলে তারা মুক্তিযুদ্ধ করেছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়ে বিএনপি মাঠে নামবে বলেও জানান তিনি। মইনুল হাসানের রিপোর্ট। জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। 1975-এর পট পরিবর্তনের পর আবারও আলোচনায় আসেন বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠকারী সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান বীর উত্তম। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে 1978 সালের 1 সেপ্টেম্বর গোড়াপত্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। 19 দফা কর্মসূচির চমক, সাংগঠনিক দক্ষতা, মানুষের মাঝে মিশে যাওয়ার ম্যাজিক, অল্প সময়েই জিয়াউর রহমান ও তার দল বিএনপি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। 1981 সালে জিয়াউর রহমানকে হত্যার পর দলের হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। সরকারি বিধিনিষেধের কারণে 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ছিল না নেতাকর্মীদের চিরচেনা ভিড়। কয়েকজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে সেখানে শ্রদ্ধা জানান মহাসচিব। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে অচিরেই সর্বশক্তি নিয়ে মাঠে নামবে বিএনপি। আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পুরো প্রশাসনকে আপনার দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সার্বিক অর্থে একটি ছদ্মবেশী একদলীয় স্বৈরাচারী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। সামনের বছর এবং তার পরের বছরও নিঃসন্দেহে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবো। এ সময় জিয়াউর রহমানের সমাধি নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী সহ ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। মাজারে যখন আমরা এখানে আসি তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদের নেতাকর্মীদের উপরে গুলি চালানো হয়, গুলি বর্ষণ করা হয়। 30 জনের বেশি আসা যাবে না বলে তারা জানিয়ে দিয়েছে সকলকে। মুক্তিযুদ্ধ মন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছে যে মরদেহ আছে কিনা। ওনাকে ওনার চ্যালেঞ্জকে নিজেকে গ্রহণ করতে বলেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুন। জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মির্জা ফখরুল। এদিকে দেশব্যাপী নানা আয়োজনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তখন গিয়ে
বিএনপির ৪৩ বছরের ইতিহাস মিথ্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি, বরং উচ্চাভিলাষী কর্মকাণ্ডে নিজেই খলনায়ক হয়েছেন। বিকেলে নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, নিজের জীবদ্দশায় কখনোই নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেননি জিয়াউর রহমান। বিএনপি তাদের বিগত ৪৩ বছরের ইতিহাস মিথ্যার, বেসাতি এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের ইতিহাস। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী এবং অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির সন্ত্রাস ও জঙ্গিবাদের অপরাজনীতি পরিহার করার শপথ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের অনলাইন নিউজ পোর্টাল crabnewsbd.com এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এ সময় আরও কিছু অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেওয়া হবে জানিয়ে হাসান মাহমুদ বলেন, যেসব পোর্টালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। বিএনপি যে এতদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয়ী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি নির্ভর যে রাজনীতি করে আসছিল, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবে। বিএনপি পেট্রোল বোমার রাজনীতি থেকে বেরিয়ে আসবে, যুদ্ধ অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসবে, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে। তাহলে রাজনীতি এবং দেশ উপকৃত হবে। মেয়াদ পূর্ণ হওয়ার পরও পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন না। মুনাফা দূরের কথা, জমা দেওয়া টাকাও পাবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। এতে সবচেয়ে বেশি হয়রানিতে রয়েছেন ওই প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের বীমা কর্মীরা। এসব অভিযোগ স্বীকার করে প্রতিষ্ঠানটি বলছে, করোনা সংকট ও মালিকানা পরিবর্তনের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী বছর গ্রাহকদের সব দেনা পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শারফুল আলমের রিপোর্ট। মোহাম্মদ সোলাইমান দেড় যুগ ধরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বীমাকর্মী হিসাবে কাজ করছেন। তার মাধ্যমে প্রতিষ্ঠানটিতে বীমা করেছেন গ্রাহকরা। 12 বছর মেয়াদী একটি বীমা প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2018 সালে। মেয়াদ পূর্তি হলেও এখনও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এতে বিপাকে পড়েছেন কমিশন এজেন্টরা। কেউ কেউ শারীরিক নির্যাতনের শিকারও হয়েছেন। ঢাকায় বীমা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়েও পাননি কোনো সমাধান। কাগজপত্র সব জমা দেওয়ার পরে বলছে আপনি 1 মাস পরে চেক নিন। একে বরিশাল বোলাতে আমি 10-12 বার গেছি। পরবর্তী আবার দ্বারা বরিশাল পড়াইছে, বরিশাল থেকে আপনি ঢাকা যান, ঢাকা গেলে আপনি চেক দিব। কিন্তু আদৌ এই পর্যন্ত আমি আজকে 3 পর্যন্ত ঘুরতেছি। এই বীমাকর্মীর মতো পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়েও প্রতিনিয়ত বীমা নিষ্পত্তির জন্য ভিড় করছেন অনেকেই। আমার এটার ম্যাচ শেষ 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কাগজপত্র খালি দিতেই আছে আর পাইতেই আছে, কিন্তু দিতে আছে না এখনো, এই আর কি। এসব অভিযোগ সত্য জানিয়ে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বলছে, আগের ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় গ্রাহকদের বকেয়া বাড়ছে। তবে আগামী বছরের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে। আগে যারা এখানে দায়িত্বে ছিলেন, পলিসি গ্রাহকদের কিছু জমানো পেন্ডিং ক্লেম আমাদের ছিল, ওই ব্যাকলগটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করতেছি। যেগুলো আমাদের আগে পুরনো পেন্ডিং রয়ে গেছে এগুলো আমরা দিয়ে 2022 সালের মধ্যে আমরা একদম ক্লিয়ার হই। 2018 অক্টোবর এটা হ্যান্ডওভার হয়, তখন থেকে আমরা শত কোটি টাকা ক্লেম পেমেন্ট করছি। হয়রানি কমাতে দ্রুত সময়ের মধ্যে সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন গ্রাহকরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের নিউজ পোর্টাল পুলিশ নিউজ। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এর উদ্বোধন করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতেই পুলিশের উদ্যোগ। শারমিন রিহার রিপোর্ট। পুলিশ সদর দপ্তরে পুলিশ নিউজ অনলাইন সাইটের উদ্বোধন করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। এতে শুধু পুলিশের খবর নয়, সারা দেশের সব সংবাদই থাকবে বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, নিউজ পোর্টালটিতে পৃথক রিপোর্টিং করবেন পুলিশ সদস্যরা। এতে সাংবাদিকতার নীতি পরিপূর্ণভাবে অনুসরণ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। যেহেতু এটা একটা নিউজ পোর্টাল হিসাবে আবির্ভূত হচ্ছে, সেহেতু সাংবাদিকতার যে গোল্ডেন রুলস ডেফিনেটলি আমরা সেগুলো অনুসরণ করার চেষ্টা করব।
পুলিশ নিউজ কারা দেখছেন তা পর্যবেক্ষণ ছাড়াও উন্নয়নের ক্ষেত্রে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার উদ্যোগও থাকবে এই সংবাদ মাধ্যমে। পুলিশ পয়েন্ট অফ ভিউ সারা দেশে যে আমাদের আভিযানিক কার্যক্রম হচ্ছে, অর্জন হচ্ছে, সেগুলোকে যেমন এই নিউজ রিফ্লেক্ট করবে, পাশাপাশি পজিটিভ বাংলাদেশ, ব্র্যান্ডিং অফ দি পজিটিভ বাংলাদেশ, এটা আমাদের অন্যতম লক্ষ্য হবে। পুলিশ নিউজ বাংলা শুরু করা হলেও পরে ইংরেজি ভার্সন এতে যুক্ত করা হবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। মিরপুরে সিরিজের প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবিয়ে 7 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টি-20তে এটি বাংলাদেশের প্রথম জয়। নিউজিল্যান্ডের দেয়া 61 রানের টার্গেটে নেমে 15 ওভারে 3 উইকেট হারিয়ে 62 রান তুলে জয় পায় স্বাগতিকরা। এতে 5 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমিনুর রিপনের রিপোর্ট। ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়াবহ অস্ট্রেলিয়ার পর এবার হারে হারে টের পেল নিউজিল্যান্ড। টাইগারদের স্পিন ভেলকিতে সিরিজের প্রথম টি-20তে নিজেদের সর্বনিম্ন মাত্র 7 রানেই গুটিয়ে যায় কিউইরা। টস জিতে ব্যাট করতে নেমে মেহেদী, নাসুম ও সাকিবের স্পিন ভেলকিতে মাত্র 9 রানেই 4 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে সফরকারীরা। পঞ্চম উইকেটে অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলস 34 রানের জুটিতে যা একটু প্রতিরোধ করেন। তবে এই দুজনকেই সাজঘরে ফেরান সাইফুদ্দিন। দুজনের ব্যাট থেকে আসে 18 রান করে। এরপর মুস্তাফিজের বোলিং ধাঁধায় বেশিক্ষণ স্থায়ী হয়নি কিউইদের ইনিংস। কাটার মাস্টার মাত্র 13 রানে 3 উইকেট তুলে নিলে নিজেদের সর্বনিম্ন 60 রানের লজ্জায় ডোবে নিউজিল্যান্ড। টি-20তে যৌথভাবে এটি তাদের সর্বনিম্ন স্কোর। শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও যে কোনো দলের জন্য এটি সর্বনিম্ন রানের ইনিংস। 61 রানের মামুলি টার্গেটে খেলতে নেমে মাত্র 7 রানে 2 ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশও। তবে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন দলের প্রাণভোমরা সাকিব আল হাসান। ব্যক্তিগত 25 রানে সাকিব আউট হলেও মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে 30 বল বাকি থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 বাংলাদেশি প্রকৌশলী। মঙ্গলবার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আসেন তারা। দেশে পরিবারের কাছে পৌঁছে স্বস্তি জানান এ আফগান প্রবাসীরা। আদ্দিন সজীবের রিপোর্ট। আফগানিস্তান থেকে আসছে বাবা, তাই এই ছোট্ট শিশুটির অপেক্ষা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার রাত 11:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে প্রিয় বাবা আসেন ঢাকায়, কিন্তু সেই মানুষটির দেখা পেতে সারা রাত জেগে থাকে শিশুটি। ভালো তো লাগাটা ছিল, কিন্তু এখন একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে রাতের অন্ধকার কেটে ভোর হয়। আফগানিস্তান থেকে ফেরা প্রিয় মানুষগুলোর সঙ্গে কখন দেখা হয় সেই আশায় রাত কাটে স্বজনদের। 3-4 দিন থেকে জার্নিতে আছেন, আবার দেশে ফিরেও যদি এত ভোগান্তি হয় তাহলে যাব কোথায় আমরা? অবশেষে আসে সেই ক্ষণ। বুধবার সকাল 6:30টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন একে একে 6 জন। রাজীব ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর এবং ফরিদ উদ্দিন। প্রিয় মানুষগুলোকে দেখে যেন আধার কেটে যায়। দেশে ফিরতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। লাস্ট 10-15 দিন খুব মারাত্মক একটু উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল শুভাকাঙ্ক্ষীরা সবাই খুবই চিন্তার মধ্যে ছিল, এবং আমরা তো যেহেতু অন দ্য গ্রাউন্ডে ছিলাম, সিচুয়েশন খুবই অন্যরকম ছিল। বোমা বিস্ফোরণটা হলো, সেদিন আপনারা কোথায় ছিলেন এবং কি অবস্থায় ছিলেন? আসলে ওই দিন আমাদের একটা আসার একটা অ্যাটেম্প ছিল, তো আমরা যে গেট দিয়ে যাওয়ার কথা, আসার কথা, ওই গেটের আশেপাশে ছিলাম, কিন্তু আমরা 1 ঘন্টা বা 30 মিনিট আগে আমরা রিলোকেটেড হয়ে গেছি। একটা সরকার যখন পরিবর্তন হয়, দেশ কোনো সরকার নেই, কোনো কিছু নেই, একটা অঘটন ঘটলে কার কাছে আমরা বিচার চাইবো, নিরাপত্তা কার কাছে চাইবো, এই হচ্ছে অবস্থাটা। তো আমরা যথেষ্ট অত্যন্ত উদ্বিগ্নতার সাথে আমরা দিন কাটছি।
খুব প্যানিক ছিলাম আমরা। আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন 15 বাংলাদেশি। তাদের মধ্যে 12 জন গত 28 আগস্ট 2 দফায় মার্কিন বিমান বাহিনীর সহায়তায় কাতার পৌঁছান। এর মধ্যে 6 প্রকৌশলী বাংলাদেশে এসেছেন, আর বাকি 3 জন আছেন কাবুলে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে 10 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অন্য 2 আসামি খোরশেদ আলম পাটোয়ারি এবং সৈয়দ আকিদুল আলীকে খালাস দেন আদালত। 2019 সালের 15 জানুয়ারি ক্যান্টনমেন্ট এলাকার শহীদ উদ্দিন খানের বাসায় অভিযান চালিয়ে 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি শটগান এবং 3 লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় শহীদ উদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ও ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন। বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। ওসমানীর 103তম জন্মবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের সাহসিকতা ছিল প্রশংসনীয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার কর্মময় জীবন ও নেতৃত্ব নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। ওসমানীর জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালনেরও দাবি জানান তারা। সদস্যদের জন্য জরুরি স্বাস্থ্য কেন্দ্র চালু করল ঢাকা ক্লাব। রাতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ.বি.এম. আব্দুল্লাহ। মহামারীকালে এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। জরুরি চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি অ্যাম্বুলেন্স রাখার অনুরোধ জানান ডাক্তার আব্দুল্লাহ। মহতী এই উদ্যোগের সাথে ক্লাবের চিকিৎসক সদস্যদের অংশগ্রহণ কামনা করেন তিনি। এ সময় ক্লাবের সভাপতি খন্দকার মুশিউজ্জামান ও অন্যান্য পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তৃণমূলের গ্রাহকদের সমস্যার সমাধানে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে মোট 599টি নগদ সেবা পয়েন্ট চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সকল সমস্যার সমাধান দেবে নগদ সেবা পয়েন্ট। চলতি বছর মার্চ মাসে 30টি পোস্ট অফিসের ই-সেন্টারে নগদ সেবা পয়েন্ট স্থাপন করার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়। পিন ভুলে যাওয়া, পিন বদল করতে না পারা সহ প্রয়োজনীয় সকল সার্ভিস গ্রাহকরা এখন সেবা পয়েন্ট থেকে মেটাতে পারবেন বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। শিগগিরই মেরামতের অযোগ্য হয়ে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস, এমন সতর্কতা জারি করেছে রাশিয়া। বলা হচ্ছে, মহাকাশ স্টেশনটি রাশিয়ান সেগমেন্টে হার্ডওয়্যার সহ 80% সরঞ্জাম এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে যে কোনো সময় এতে বড় ধরনের ত্রুটি দেখা দিতে পারে। 2025 সালের পর আইএসএস থেকে নিজেকে গুটিয়ে নিতে পারে রাশিয়া। 1998 সালে যৌথ প্রকল্পে ওই স্টেশনটি তৈরি করে রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ইইউভুক্ত কয়েকটি দেশ। এর মেয়াদ ধরা হয়েছিল 15 বছর। গাজীপুর সিটি কর্পোরেশনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একসাথে 800 কিলোমিটার রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুরের টঙ্গী বনমালা নতুন সড়কে আয়োজিত বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একসাথে এত বড় প্রকল্প হাতে নেয়ার নজির বিশ্বে নেই বলেও উল্লেখ করেন তিনি। এ সময় দেশের উন্নয়নে তরুণ যুবকদের প্রতিদিন 18 ঘন্টা কাজ করার আহ্বান জানান মেয়র জাহাঙ্গীর। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর।
টি-20 বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল। স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিসিবির সভাপতি এবং প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এখনই তামিম ক্রিকেটকে গুড বাই বলছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কথা জানান তামিম। পরাগ আরমানের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের বাকি নেই আর 2 মাসও। হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরতে এখনও পুনর্বাসন প্রক্রিয়া চলছে দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালের। বিশ্বকাপের আগে ফিট হয়েও যাবেন তিনি। প্রায় 1.5 বছর ক্রিকেট না খেলাই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিতে প্রভাবকের কাজ করেছে তামিমের বেলায়। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটা 2-3টি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইনজুরি, বাট ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা, বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব। এর আগে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি। সবশেষ টি-20 খেলেছিলেন 2020 সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। তাছাড়া সেই সময় যারা খেলেছেন তাদেরকে বাদ দিয়ে নিজের ফেরাটা উচিত মনে করেননি তামিম। আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার হবে তাদের প্রতি যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। আমি মনে করি হয়তো আমি থাকতাম, বাট আমার কাছে মনে হয় না যেটা ফেয়ার হইতো। তামিমের অবর্তমানে সৌম্য সরকার আর মোহাম্মদ নাইম বেশিরভাগ সময় বাংলাদেশের ব্যাটিং ওপেন করতেন। তবে লিটন দাস, মেহেদী হাসানও ব্যাটিং ওপেনের সম্ভাব্য প্রার্থী। এখনও বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ, তবে 4 জনেরই স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। টি-20 বিশ্বকাপে তামিম ইকবালের না খেলার সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির বোর্ড মিটিং শেষে কথা বলেন তিনি। এ সময় বিসিবির প্রধান জানান, আগামী অক্টোবরের টি-20 বিশ্বকাপের আগেই বোর্ডের নির্বাচন করার পক্ষপাতী তিনি। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনের প্রক্রিয়া তারাই শুরু করবেন বলে জানান নাজমুল হাসান। তিনি বলেন, পরিচালকরা সবাই যদি আবার চান তবে সভাপতি পদে নির্বাচন করার কথা বিবেচনা করবেন তিনি। তামিম যদি টিমে আসে, হি উইল অলওয়েজ গেট দ্য ফার্স্ট চয়েস। ওকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সব দিক দিয়ে চিন্তা করে ও যে কথাগুলো বলেছে, এটা আমি আসার সময়, গাড়িতে আসার সময় শুনেছি। ওর কথাগুলা খুব ভালো কথাই বলেছে। ও জানে যে ওকে যদি স্কোয়াডে রাখা হয় তাহলে ও খেলবেই, মানে আমাকে যদি জিজ্ঞেস করেন। তো ও মনে করেছে যে এটা যদি হয় তাহলে এটা অনেকের প্রতি ইনজাস্টিস হতে পারে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। প্রতি মাসে 2 কোটি মানুষ টিকা পাবেন, 10% নেমে এসেছে করোনা শনাক্তের হার। চন্দ্রিমা উদ্যানে জিয়ার মৃতদেহ আছে কিনা জানতে ডিএনএ পরীক্ষার আহ্বান মুক্তিযুদ্ধ মন্ত্রীর, ক্ষোভ বিএনপির। মেয়াদ পূর্ণ হলেও টাকা ফেরত পাচ্ছে না পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা, হয়রানির অভিযোগ। এবং টি-20তে প্রথমবার নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।